আস্তে খাও, নয়তো যে চেহারা দম আটকে মরে যেতে পারো। জেনি ভ্রুকুচকে উৎসাহের দিকে তাকালো, কিন্তু উৎসাহের মুখভঙ্গি স্বাভাবিক। কয়েক ঘন্টা পর জিপ এসে ফারুকি ম্যানশনের সামনে দাঁড়ালো। জেনি মুগ্ধ হয়ে আশপাশটা দেখতে লাগলো। ডুপ্লেক্স ভবনটার নকশা সিম্পল কিন্তু অসাধারণ, দেখলেই চোখ জুড়িয়ে যায়। বাড়িতে ঢোকার সরু পথটার দুপাশে নানান রকমের ফুলের গাছ দিয়ে ভরপুর। জেনি জিপ থেকে নেমে আশেপাশে দেখতে দেখতে উৎসাহের পেছন পেছন যেতে লাগলো। বড় একটা দম নিয়ে উৎসাহ কলিং বেল চাপলো। 1 মিনিট পর বলিষ্ঠ দেহের একজন সুদর্শন যুবক দরজা খুলে দিয়ে ভ্রু কুঁচকে একবার উৎসাহের দিকে তাকালো, তারপর জিনিকে পর্যবেক্ষণী নজরে দেখলো। উৎসাহ স্বাভাবিক কণ্ঠে বলল, পথ আর উৎকর্ষ, ভিতরে যেতে দে। উৎকর্ষ হাত দিয়ে গলায় ছুরি চালানোর মতো করে বুঝিয়ে দিল যে তুই আজ শেষ ভাই। উৎসাহ মুখভঙ্গি অপরিবর্তিত রেখে জিনিকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। ড্রয়িং রুমে দুজন মহিলা থমথম মুখে বুকে হাত গুজে সোফায় বসে আছে। সেদিকে এগিয়ে গিয়ে উৎসাহ নরম কণ্ঠে বলল, মা, ছোট মা। দুজনেই নিশ্চুপ। উৎসাহ পুনরায় বলে উঠল, তোমাদের বৌমা নিয়ে এসছে। এবার মহিলা দুজন বোরখা হিজাব পরিহিত গোলগাল মুখের ফর্সা মেয়েটির দিকে তাকালো থমথমে মুখ নিয়েই। উর্মিলা রহমান গম্ভীর গলায় বললেন, বেশ তো, অনেক বাহাদুরির কাজ করেছো। মা, আমাকে ভুল বোঝে না, হঠাৎ করে হয়ে গেছে, তাই কাউকে বলার সময় পায়নি। পাশ থেকে মিতা ইয়াসমিন বলে উঠলেন, আমাদের পারমিশনের কোনো প্রয়োজন নেই। বড় হয়েছো, যা ভালো বুঝবে তাই করবে। আমাদের পারমিশন কেন নিতে যাবে? ছোট মা, তোমাদের পারমিশন ছাড়া কখনোই কি আমি কিছু করেছি বলো? আজ যেহেতু করেছি, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমাকে এক্সপ্লেন করার সুযোগ দাও। কোনো এক্সপ্লেমেন্ট শুনতে চাই না আমরা। নিজের বউকে নিয়ে যাও ঘরে, অনেক দূরের পথ পাড়ি দিয়ে এসেছো, তোমাদের বিশ্রামের প্রয়োজন। বলে উর্মিলা আর মিতা হনহন করে উপরে চলে গেল। উৎসাহ কোমরে দুহাত গুজে অসহায়ভাবে সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। জেনি মাথা নিচু করে মনে মনে বলল, আমার সম্মান বাঁচাতে গিয়ে উনি পরিবারের কাছে খারাপ হয়ে গেলেন। আমার জন্য কেন সবাই এত কষ্ট পায়? সব দোষ আমার। উৎকর্ষ দেয়ালে হেলান দিয়ে উৎসাহ আর জিনির দিকে তাকিয়ে আছে। এমন সময় সদর দরজা দিয়ে একজন পাতলা গড়নের রূপবতী মেয়ে ভেতরে প্রবেশ করলো। ভ্রু কুচকে সামনে বোরকা পরিহিত মেয়েটিকে দেখে গম্ভীর গলায় বলল, ও, তুমি তাহলে সেই মেয়ে যাকে আমার ভাইয়া আমাদের না জানিয়ে বিয়ে করে এনেছে? কণ্ঠটা কানে যেতেই জিনি তড়াক করে পিছু ঘুরল। উৎসাহ আর উৎকর্ষ পেছনে তাকালো। জিনির মুখ দেখতে মেয়েটির কপালের ভাঁজগুলো সব মিলিয়ে গিয়ে মুখটা উজ্জ্বল হয়ে উঠল। উচ্ছ্বাসিত কণ্ঠে দুহাত মিলে ছুটে আস্তে আস্তে বলল, চিনি। জিনি অবগতর কণ্ঠে বলল, উষা। উষা দৌড়ে এসে জিনিকে জড়িয়ে ধরল। জিনিও হাসি মুখে উষাকে জড়িয়ে ধরল। উৎসাহ আর উৎকর্ষ হতভম্ব হয়ে ওদের দিকে তাকালো। জিনি আর উষা এখনও নিজেদের জড়িয়ে ধরে রেখেছে। উৎকর্ষ কপাল কুঁচকে উষাকে উদ্দেশ্য করে বলল, তুই মেয়েটাকে চিনিস? উষা জিনিকে ছেড়ে দিয়ে উৎকর্ষের দিকে তাকিয়ে বলল, অবশ্যই চিনি। আমার বেস্ট ফ্রেন্ডকে আমি চিনব না? তার মানে এই মেয়েটা তো সে জুলিয়েট? হ্যাঁ, কোনো সন্দেহ? উৎকর্ষ শান্ত চোখে ওর দিকে তাকালো। তা দেখে উষা চোখ সরিয়ে নিল। উৎসাহ বলল, উষা, ওকে ছেড়ে দে, অনেক জার্নি করেছে, বিশ্রামের প্রয়োজন। উষা মুচকি হেসে জিনিকে ছেড়ে দিল। উৎসাহ সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। উষা জিনির কাঁধে মৃদু ধাক্কা দিয়ে বলল, কি হলো? যা ভাইয়ার পিছন পিছন। জিনি নিজেকে ধাতস্থ করে সিঁড়ি দিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলল, তার মানে উনি উৎসাহ ভাইয়া? উষা সিঁড়ির দিকে পা বাড়াতেই উৎকর্ষ গম্ভীর গলায় বলল, কোথায় গিয়েছিলি? উষা মাথা ঘুরিয়ে বলল, একজনের সাথে দেখা করতে। সে একজনটা কে? হ্যাঁ, আপনাকে কেন বলতে যাব? উৎকর্ষ ক্ষুব্ধ চাহনিতে উষার কাছাকাছি এসে দাঁতে দাঁত চেপে বলল, খুব সাহস পেরেছে না তোর? পিটি একদম সোজা করে দেব। একটা বান্ধবী ডেকেছিল, জন্যই গিয়েছিলাম। তাতে এত রাগ দেখানোর কি আছে? উৎকর্ষ রাগৎস্বরে বলল। বান্ধবীরা যেন বন্ধু না হয় সেটা কিন্তু মনে রাখিস। বলেই উৎকর্ষ বগেটে এক হাত গুজে লম্বা লম্বা পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। ওর যাওয়ার দিকে তাকিয়ে উষা মুচকি হাসলো। যিনি উৎসাহের রুমে গিয়ে প্রবেশ করে আশেপাশে চোখ বুলিয়ে নিল। ওকে আসতে দেখে উৎসাহ ওর লাগেজটা ওয়ার্ড্রোপের কাছে রেখে বলল, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও।
যিনি লাগেজ থেকে একটা লেভেন্ডার কালারের সালোয়ার কামিজ বের করে ওয়াশরুমে ঢুকে গেল। উৎসাহ বেলকনিতে গিয়ে রিফাতের সাথে কাজ সম্পর্কিত কথাবার্তা বলতে লাগলো। কিছু সময় পর জিনি ওর পেছনে এসে বলল, আমার হয়ে গেছে, এখন আপনি ফ্রেশ হয়ে নিন। উৎসাহ ফোন কেটে পেছনে ঘুরতে যিনি সদ্য গোসল করা স্নিগ্ধ মুখখানার দিকে এক পলক তাকিয়ে বলল, ভালোভাবে চুল মুছে নাও, নয়তো ঠান্ডা লেগে যাবে। যিনি খেয়াল করলো ওর চুল দিয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে। পাশ থেকে একটা টাওয়াল নিয়ে চুলগুলো বেঁধে ফেললো ও। উৎসাহ গোসল সেরে কালো ট্রাউজারের সাথে একটা সাদা টি শার্ট পরে ওয়াশরুম থেকে বের হলো। তখনই উষা রুমে এসে বলল, নিচে খেতে ডাকছে, চলে আসো। উৎসাহ চুল মুছে রুম থেকে বেরিয়ে গেল। যিনি এখনো দাঁড়িয়ে আছে। উষা হাত ধরে বলল, কিরে চল। আমার উপর সবাই রাগ করে আছে, আমি যাব না। তোকে বেশি ভাবতে হবে না, ওসব পরে দেখা যাবে, তুই নিচে চল। ডাইনিং টেবিলে উৎসাহ, উৎকর্ষ, উমা বসে আছে। উৎকর্ষের ছোট বোন উমা আর উৎসাহের চাচাতো ভাই উৎকর্ষ, উর্মিলা আর মিতা সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছেন। উৎসাহ মা আর ছোট মায়ের দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে, কিন্তু ওনারা একবারের জন্য ওর দিকে তাকাচ্ছে না। ওনারা বসতে যাবেন তখনই উষা জিনিকে নিয়ে আসলো। জিনিকে দেখে উর্মিলা আর মিতা গম্ভীর মুখে দাঁড়িয়ে পড়ে বললেন, তোমরা খাও, আমাদের একটু কাজ আছে। বলেই ওনারা চলে গেলেন। তা দেখে চিনির মুখটা চুপসে গেল। পা ঘুরিয়ে উল্টো পথে হাঁটতে ধরতে উৎসাহ স্বাভাবিক কণ্ঠে বলল, জিনাত, খেতে বসো, মা আর ছোট মাকে আমি ম্যানেজ করে নেব। যিনি পা থামিয়ে ঠায় দাঁড়িয়ে রইল। উষা ওকে ঠেলে উৎসাহের পাশের চেয়ারে বসিয়ে দিল আর নিজে উৎকর্ষের সম্মুখে চেয়ার টেনে বসে পড়ল। খাওয়া দাওয়া শেষে উৎসাহ রুমে চলে গেল। কিছুক্ষণ পর রেডি হয়ে নিচে নেমে এসে চিনিকে বলল, আমি বিরতে যাচ্ছি, এসে মা আর ছোট মার সাথে কথা বলবো। বলে উৎসাহ বাসা থেকে বেরিয়ে গেল। উৎকর্ষ বেসিনে হাত ধুয়ে নিজের রুমে চলে গেল। পারিবারিক ব্যবসায় কাজে জয়েন করেছেও। শুক্রবার হওয়ায় আজ বাসাতেই আছে। উমায়েত আর উসায়েদ ফারুকি ব্যবসার কাজে শহরের বাইরে গেছেন। বউদের থেকে উৎসাহের বিয়ের কথা শুনে দারুণ চটে গেছেন ওনারা, কিন্তু কাজ সম্পূর্ণ না হয় আসতে পারছেন না। যিনি উষার সাথে মনমরা হয়ে সোফায় বসে আছে। উষা মৃদু হেসে ওর কাঁধে হাত রেখে বলল, মা আর ছোট মা আপাতত অভিমান করে আছে, তাই এমন করছে। অভিমান ভেঙে গেলেই দেখবি তোকে একদম মাথায় তুলে রাখবে। যিনি কিছু না বলে নির্জীব মুখে একদিকে তাকিয়ে থাকলো। ওর মন ভালো করার জন্য উষা ব্যঙ্গ করে বলল, এত বছর আমি তোকে আমার ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার কথা বললেই জ্বলে পড়ে যেতি, আর আজ নিজেই বিয়ে করে চলে এলি, ব্যাপার কী রে? যিনি অস্ফুট স্বরে বলল, পরিস্থিতির চাপে পড়ে উনি আমাকে বিয়ে করেছেন, আর কিছু না। উষার ভ্রু কুঞ্চিত হয়ে গেল। আগ্রহ ভরে জিজ্ঞেস করলো, ঠিক কি হয়েছিল বলতো? কয়েকদিন থেকেই তোকে আমি ফোনে পাচ্ছিলাম না, যদিও আন্টি আমাকে বলেছিল তুই তোর কোনো আত্মীয়ের বাসায় গিয়েছিস, ওখানে নেটওয়ার্ক খুব স্লো, তাই তোকে ফোনে পাওয়া যাচ্ছে না। কিন্তু আন্টির কণ্ঠ শুনে আমার একটু সন্দেহ হয়েছিল, তবুও বিশ্বাস করেছিলাম। এখন তুই বল আমার সন্দেহ ঠিক না ভুল? যিনি লম্বা একটা শ্বাস ফেলে এক এক করে সব ঘটনা ওকে খুলে বলল। সব কিছু শোনার পর উষার চোখ ছলছল করে উঠল। যিনিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, এত কিছু হয়ে গেল তোর সাথে? মানুষ এত খারাপ কিভাবে হতে পারে রে? আমার জুলিয়েটকে যারা কষ্ট দিয়েছে তারা সবাই উপযুক্ত শাস্তি পাবে, দেখিস। যিনি চোখের পানি মুছে উষার পিঠে হাত রেখে কাঁদো কাঁদো স্বরে বলল, উৎসা ভাইয়া অনেক ভালো, নরক থেকে বাঁচিয়ে এনেছেন উনি আমাকে আর ওই মেয়েগুলোকে। তারপর আবার আমার সম্মান বাঁচাতে বিয়েও করে নিল, পরিবারকে না জানিয়ে। সত্যি উৎসা ভাইয়ার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। উষা যিনিকে ছেড়ে দিয়ে চোখ মুছে মুখে মিথ্যা গাম্ভীর্যতা এনে কাটকাট গলায় বলল, আমার ভাইয়া অনেক ভালো, সেটা ঠিক আছে, কিন্তু তুই বেকালের মতো নিজের বিয়ে করা স্বামীকে ভাই ভাই বলে ডাকছিস কেন? যিনি স্বাভাবিক কণ্ঠে বলল, মনে ছিল না। উষা কটমট দৃষ্টিতে যিনির দিকে তাকিয়ে বলল, আমার ভাইয়ের মতো তাগড়া একটা ছেলে যে তোর স্বামী সেটা তোর মনে নেই? যিনি ওর হাত থেকে বাঁচতে বলল। আমার খুব ক্লান্ত লাগছে, রুমে গেলাম, তুই থাক। বলেই যিনি দ্রুত পদে সিঁড়ি বেয়ে চলে গেল। ওর যাওয়ার পথে তাকিয়ে উষা বিড়বিড় করে বলল, জানি আমার ভাইয়ার প্রতি এখনও তোর কোনো অনুভূতি জন্মেনি, কিন্তু বিশ্বাস কর খুব দ্রুতই তুই আমার ভাইয়ার প্রেমে পড়তে বাধ্য। যাই হোক, এবার বাড়ির মহারানীদের অভিমান ভাঙানোর ব্যবস্থা করি আগে।
বাড়ির পেছনের লনে চেয়ারে বসে উর্মিলা, মিতা আর রুমা বসে আছে। ওনাদের ওখানে দেখে উষা জোরে জোরে শ্বাস ফেলে বুকে সাহস জুগিয়ে সেদিকে পা বাড়ালো। উৎকর্ষ কফি খাওয়ার জন্য নিচে নামছিল। তখন উষাকে ওভাবে যেতে দেখে নিজেও বাড়ির পেছনের লনে চলে গেল। উষাকে আসতে দেখে উর্মিলা রহমান গম্ভীর গলায় বললেন, এখানে কেন এসেছো? যাও তোমার নতুন প্রাণের ভাবির সাথে গিয়ে হাসি ঠাট্টা করো। আম্মু এমন করে বলতেছো কেন? মিতা ইয়াসমিন গম্ভীর মুখে উষার দিকে তাকিয়ে বলল, ভাবি তো ঠিকই বলেছে, যাও নতুন ভাবির সাথে গিয়ে আড্ডা দাও। ছোট মা তুমিও? উৎকর্ষ আসতে আসতে শীতল কণ্ঠে বলল। মহিলাদের কমিটি বসেছে মনে হচ্ছে। উষা ওর দিকে তাকিয়ে বলল, এসেছেন ভালো হয়েছে, ওখানে গিয়ে বসুন, আমার জরুরি কথা আছে। উৎকর্ষ ওমার পাশের চেয়ারটায় গিয়ে বসে পড়ল। উষা বলে উঠল, মা, ছোট মা, ভাইয়া আর জিনিকে ভুল বুঝো না, এর পেছনে অনেক বড় কারণ আছে। আমরা কোনো ব্যাখ্যা শুনতে চাই না। আহা, একটু বলার সুযোগ তো দাও। বলছি তো, কিছু শুনতে চাই না। এবার উষা সামান্য গর্জন করে বলল, এত জেদি কেন তোমরা? একবার শুনলে কি হয়? হ্যাঁ, উর্মিলার মিতা চোখ বড় বড় করে উষার দিকে তাকালো। উৎকর্ষ চোখ রাঙিয়ে ধমক দিয়ে বলল, উষা, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। উষা কণ্ঠটা নরম করে বলল, দুঃখিত বেয়াদবি করার জন্য, কিন্তু আমার কথা তোমাদের আজকে শুনতেই হবে মা আর ছোট মা। ওনারা কোনো উত্তর না দিয়ে গম্ভীর মুখে অন্যদিকে তাকিয়ে থাকলো। উষা গড়গড় করে সব ঘটনা খুলে বলল। সব শুনে দুজায়ের মুখটা শীতল হয়ে এলো। চোখ থেকে দুফোঁটা নোনা জলও গড়িয়ে পড়ল। চারপাশের গাছগাছালি থেকে পাখির কিচিরমিচির শব্দ ভেসে আসছে। উষা শান্ত চোখে মা আর ছোট মায়ের দিকে তাকিয়ে আছে। শাড়ির আঁচল দিয়ে ওনারা চোখের পানি মুছে নিলেন। নিজেকে ধাতস্থ করে উর্মিলা রহমান বললেন, এসব হয়ে গেলে আর উৎসাহ আমাদের কিছুই বলবে না। আমাদের ফোন করে বলল কি আপত্তি করতাম? উষা স্বাভাবিক কণ্ঠে বলল, হয়তো ভাইয়া ভেবেছে জিনির মতো মেয়েকে তোমরা বৌমা হিসেবে মেনে নেবে না, যেহেতু ও কিডন্যাপ হয়েছিল আর 3 দিন অনেকগুলো ছেলের সাথে ছিল। মিতা ইয়াসমিন অভিমানী কণ্ঠে বলে উঠল, উৎসাহ আমাদের এই চিনল, আমরা কি ওই মহিলাগুলোর মতো যে জিনিকে ভুল বুঝবো? উর্মিলা রহমান কাঁদো কাঁদো গলায় বলল, আমরা বুঝি এতটাই খারাপ যে একটা মেয়ে কিডন্যাপ হওয়ার কারণে তাকে আমরা চরিত্রহীনা ভাববো? উৎকর্ষ হাত উছিয়ে বলল, চুপ করো তোমরা। ওই মাথা মোটার গাধামো লজিক শুনে ভাইকে ভুল বুঝবে না, খবরদার। উষা চোখ পাকিয়ে বলল, তাহলে আপনি বলুন দেখি, কি কারণে ভাইয়া আমাদের কিছু না জানিয়ে বিয়েটা করলো? উৎকর্ষ শীতল চোখে উষার দিকে তাকিয়ে বলল, তুই বললি না মহিলাগুলো জিনির বাবার দিকে জুতো বেড়েছিল? হুম, তারপর ভাই ওনাদেরকে গ্রেপ্তার করার ভয় দেখানোর পরেও জিনিকে নিয়ে উল্টোপাল্টা কথা বলা থামায়নি, ঠিক না? একদম ঠিক। আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি যে ভাই যদি তৎক্ষণাৎ বিয়ে না করত, তাহলে এই মহিলাগুলো না জেনে জিনির পরিবারকে কতটা অপদস্থ করত। তখন ভাইয়ের মাথায় শুধু জিনির পরিবারের সম্মান বাঁচানোর কথা ঘুরছিল, তাই বাড়িতে ফোন দেওয়ার সময় পাইনি। তারপরেও বিয়ে করা শেষেই ভাই আমাকে ফোন করে বিয়ের কথা বলেছিল, যদিও কারণটা বলেনি, কেননা ভাই চেয়েছিল বাড়িতে এসে সবাইকে সামনাসামনি সব কিছু বোঝাতে। পাশ থেকে উর্মিলা রহমান বলে উঠলেন, তাহলে বাড়িতে এসেও সব কিছু কেন বললো না আমাদের? উৎকর্ষ এবার বড় মায়ের দিকে তাকিয়ে বলল, তোমরা কথা বলার সুযোগ দিয়েছিলে? তোমরা তো ছিলে তোমাদের অভিমান নিয়ে। মিতা ইয়াসমিন বললেন, অভিমান করব না কেন? বাড়ির বড় ছেলের বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল, সব তো শেষ করে দিল। উৎকর্ষ আড়মোড়া ভেঙে মুচকে এসে বলল, সমস্যা কি? আবার বিয়ে দেব? তাছাড়াও আমার বিয়ে তো এখনো বাকি আছে, তখন না হয় নিজেদের স্বপ্নগুলো পূরণ করো। বিয়ের কথা শুনতেই উষা মুখ ভার করে উৎকর্ষের দিকে তাকালো। মায়েদের থেকে মুখ ঘুরিয়ে উৎকর্ষ উষার দিকে তাকালো। ও তাকাতেই উষা দ্রুত ওর থেকে চোখ সরিয়ে নিল। উৎকর্ষ শান্ত চোখে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলো। উর্মিলা রহমান নিজেকে সামলে নিয়ে কণ্ঠটা গম্ভীর করে উষাকে বলল, যাও গিয়ে ওকে নিয়ে এসো। উষা অন্যমনস্ক হয়ে অন্যদিকে তাকিয়ে থাকায় মায়ের কথা শুনতে পেল না। উর্মিলা রহমান পুনরায় বললেন, শুনতে পাচ্ছ না? উষা চমকে উঠে বলল, হুম, ওকে নিয়ে এসো। উষা অবাক হয়ে বলল, কাকে? কাকে আবার? তোমার প্রাণের ভাবি। মা, এখনো জিনির উপর রেখে আছো?
আহা, বেশি কথা বলো না, যাও গিয়ে নিয়ে এসো তোমার কলিজার ভাবিকে। মা, যেতে বলেছি উষা, আমাকে রাগাবে না। উষা মনমরা হয়ে বাড়ির ভেতরে চলে গেল। কয়েক মিনিট পর উষা জিনিকে নিয়ে আসলো। জিনি মাথা নিচু করে বলল, আমাকে ডেকেছিলেন? উর্মিলা রহমান গম্ভীর গলায় বললেন, হ্যাঁ ডাকছি, বাড়ির সবাই এখানে আছে তো তুমি কেন একা একা ঘরে বসে থাকবে? আপনাদের সামনে এসেই আপনাদের কোনো কষ্ট দিতে চাই না। মিতা ইয়াসমিন চোখ সরু করে বললেন, তুমি কি আমাদের দরজাল শাশুড়ির উপাধি দিতে যাচ্ছ? জিনি ব্যস্ত হয়ে বলল, না না, আমি সেভাবে বলিনি কথাটা। তো কিভাবে বলতে চাইছিলে? আমরা কি তোমাকে আমাদের সামনে আসতে মানা করেছি, নাকি তোমাকে কটু কথা শুনিয়েছি বা নির্যাতন করেছি? জিনি দারুণ অস্বস্তিতে পড়ে গেল। কণ্ঠটা নমনীয় করে বলল, আমি আপনাদের আঘাত দেওয়ার জন্য কথাটা বলিনি আন্টি, মাফ করে দিন। এতক্ষণ দুজনেই অন্যদিকে মুখ করে কথা বলছিল। এবার তড়াক করে জিনির দিকে চোখ ঘুরিয়ে উর্মিলা রহমান বললেন, আন্টি বলছো কেন? আমি তোমার স্বামীর মা, তুমিও আমাকে মা বলে ডাকবে। আর আমাকে ছোট মা বলে ডাকবে, বুঝতে পেরেছো? জিনির অস্বস্তি কমে গেল। মৃদু হেসে বলল, জি, বুঝতে পেরেছি। তারপর উর্মিলা রহমান নিজের পাশের চেয়ারটাতে হাত রেখে বললেন, এখানে এসে বসো। জিনি কয়েক মুহূর্ত ভেবে ধীর পায়ে শাশুড়ির পাশে গিয়ে বসে পড়ল। মিতা ইয়াসমিন ফ্লাক্স থেকে কাপে চা ঢেলে জিনিকে দিয়ে বলল, চা খাও, চা খেলে মাইন্ড ফ্রেশ থাকে। জিনি মুচকি হেসে চায়ের কাপটা নিয়ে নিল। উর্মিলা আর মিতা দুজনেই চা খাওয়ার ফাঁকে ফাঁকে আর চোখে জিনির দিকে তাকাচ্ছে। প্রথমের দিকে জিনিকে রিমান্ডে নিয়ে একটার পর একটা প্রশ্ন করার সময় উষার মন ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু এখন অনেকটা হালকা লাগছে। মুচকি হেসে উষা উৎকর্ষের পাশের চেয়ার টানতে গিয়ে বসলো। মুচকি হেসে উষা উৎকর্ষের পাশের চেয়ারটাতে গিয়ে বসলো। উৎকর্ষ স্বাভাবিক কণ্ঠে বলল, উষা, যা তো, ঝট করে এক কাপ কফি বানিয়ে আন। উষা কাটকাট গলায় বলল, পারবো না, নিজে গিয়ে বানিয়ে খান, নয়তো বিয়ে করে বউ নিয়ে আসুন। প্রতিদিন কফি বানিয়ে দেবে কে আপনাকে? উৎকর্ষ বাঁকা হেসে বলল, আনবো তো, তবে যতদিন বউ না আনছি ততদিন তুই বানিয়ে খাবি। এখন চা নিয়ে আই। উষা ক্ষুব্ধ চাহনিতে উৎকর্ষের দিকে তাকালো। সেটা পাত্তা না দিয়ে উৎকর্ষ ফোন স্ক্রলিং করতে লাগলো। পাশ থেকে উর্মিলা রহমান খেকিয়ে উঠে বললেন, কি হলে? যাও উৎকর্ষের সঙ্গে কফি বানিয়ে আনো। কফি বানানো ছাড়া তো আর কিছুই পারো না। সেটাও যদি না পারো তাহলে তুমি করবেটা কি? শ্বশুরবাড়িতে গিয়ে তো আমাদের নাক কাটাবে। উষা রাগে মুখে ধূপধাপ পা ফেলে কিচেনে চলে গেল। কফি বানাতে বানাতে উষা দাঁতে দাঁত চেপে বলল, খুব শখ বিয়ে করার, তাই না? এতই যখন শখ, তাহলে আমাকে বিয়ে করলেই তো পারেন। বাইরের মেয়ে আনার কী দরকার? আর সবচেয়ে বড় কথা, তাহলে তো আমি কাজ না পারলেও কেউ আমার বাপের বাড়ি তুলে গালি দিতে পারবে না। এভাবেই বিড়বিড় করতে করতে উষা কফি বানিয়ে লনে চলে গেল। উৎকর্ষের হাতে কফি দিয়ে ওমার পাশের চেয়ারে গিয়ে বসে পড়ল। ভ্রু কুচকে সেদিকে এক নজর চোখ বুলিয়ে নিল উৎকর্ষ, যিনি এতক্ষণ সন্ধানী চোখে উষার উৎকর্ষের গতিবিধি লক্ষ্য করে মুচকি হাসল। সন্ধ্যার দিকে উমায়ে তার উসায়েদ ফারুকি বাড়িতে ফিরলেন। এসে গম্ভীর কণ্ঠে সবাইকে ডাকতে শুরু করলেন। কিচেন থেকে উর্মিলা আর মিতা ছুটে আসলেন। উর্মিলা রহমান ভ্রু কুচকে বললেন, কি হয়েছে? এতে এত চেঁচামেচি করছো কেন? ওমায়েদ ফারুকি গম্ভীর গলায় বললেন, চেঁচামেচি করবো না তো কি করব? তোমাদের গুণধর ছেলে তো কাউকে কিছু না বলে বিয়ে করে এনেছে। বিয়ে করেছো, বেশ করেছো। আমাদের ছেলে বিয়ে করায় আমরা ওর প্রতি গর্ববোধ করতেছি। দুই ভাই অবাক হয়ে ওনাদের দিকে তাকিয়ে আছেন। উসাইদ ফারুকি উর্মিলাকে উদ্দেশ্য করে বললেন, ছেলে বড় হয়েছে, ওকে নিয়ে বিয়ে দেওয়ার তোমাদের কোনো তাড়াই নেই। সেজন্যই আমাদের ছেলে নিজের দায়িত্বে বিয়ে করে এনেছে, এতেও তোমাদের সমস্যা? ওমায়েদ ফারুকি হতাশার শ্বাস ফেলে ভাইয়ের দিকে তাকিয়ে বললেন। মেয়েদের মন বোঝা বড়ই কঠিন। উসাইদ ফারুকিও ভাইয়ের দিকে তাকিয়ে হতাশার শ্বাস ফেলল। পুনরায় ওমায়েদ ফারুকি বললেন, সে না হয় মানলাম, কিন্তু এভাবে বিয়ে করার কি দরকার ছিল? আমাদের বললেই তো ধুমধাম করে বিয়ে দিয়ে দিতাম। মিতা ইয়াসমিন ভাব নিয়ে বললেন, আমাদের ছেলে ইউনিকভাবে বিয়ে করতে চেয়েছিল, তাই না জানিয়ে করেছে।
নতুন জিনিসের অভিজ্ঞতা হওয়া ভালো। উর্মিলা রহমান সায় দিয়ে বললেন, তাই তো। আর যদি এত সমস্যা হয় তাহলে আবার ওদের বিয়ে দেব। দুই ভাই শান্ত চোখে নিজেদের বইয়ের দিকে তাকিয়ে থাকলো। তারপর একে অপরের দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে বোঝালো, ওদের সাথে তর্কে জেতা আমাদের কর্ম নয়, হার মেনে নেওয়াই উত্তম। চেঁচামেচির আওয়াজ শুনে উষা, উমা আর জিনি ড্রয়িং রুমে চলে আসলো। জিনির দিকে চোখ পড়তেই দুই ভাইয়ের গম্ভীর মুখ শীতলতায় ছেয়ে গেল। ওসায়েদ ফারুকি ভাইয়ের কানে মুখ এনে ফিস ফিস করে বলল। তখনই সদর দরজা দিয়ে উৎসাহ ড্রয়িং রুমে প্রবেশ করলো। সবার দিকে তাকিয়ে উৎসাহ নরম কণ্ঠে বলল, তোমাদের সাথে আমার কিছু কথা ছিল। মিতা ইয়াসমিন ওর দিকে এগিয়ে গিয়ে শাড়ির আঁচল দিয়ে ওর কপালের ঘাম মুছে দিয়ে বলল, পরে বলিস বাবা, কাজ করে আসলি, ফ্রেশ হয়ে নিচে খেতে আয়, পরে যা বলার বলিস। উৎসাহ অবাক হয়ে সবার দিকে তাকালো। তারপর জিনির দিকে তাকাতেই উমা বলে উঠল, ভাইয়া, মা আর বড় মা ভাবিকে মেনে নিয়েছে। আজকে লনে বসে আমরা সবাই চা খেতে খেতে গল্প করেছি, দারুণ মজা হয়েছে। উৎসাহ চোখ বড় বড় করে একবার মা আর ছোট মায়ের দিকে তাকালো, আর একবার জিনির দিকে তাকালো। জিনি মাথা নিচু করে উষার পাশে দাঁড়িয়ে আছে। উর্মিলা রহমান তাড়া দিয়ে বললেন, উৎসাহ, বাবা যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। উৎসাহ নিজের হতভম্ব ভাব কাটিয়ে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। তারপর ডাইনিং টেবিলে এসে জিনির পাশের চেয়ার টেনে বসে পড়ল। উষা বারবার দোতলার দিকে তাকাচ্ছে উৎকর্ষ আসলো কিনা দেখার জন্য। লন থেকে আসার পরই ও ঘুমিয়ে পড়েছিল, এখনও ওঠেনি। উর্মিলা রহমান বলে উঠলেন, উৎকর্ষ, বাবা কি এখনো ওঠেনি? সুযোগ পেয়ে উষা বলে উঠল, মা, আমি গিয়ে দেখে আসি। কারো উত্তরের অপেক্ষা না করে উষা দৌড়ে দোতলায় চলে গেল। দোতলার সব শেষের রুমটা উৎকর্ষের। প্রথমেরটা উষার আর মাঝেরটা উৎসাহের। উষা দরজাটা আলতো করে ফাঁক করে রুমের ভিতরে চোখ বুলিয়ে দেখল উৎকর্ষ উদাম গায়ে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। ওকে উদাম গায়ে দেখতে উষা লজ্জা পেয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে রুমে ঢুকে স্বাভাবিক কণ্ঠে বলল, এই যে শুনছেন, উঠুন, আপনাকে খেতে ডাকছে। বেশ কয়েকবার ডাকার পর উৎকর্ষ চোখ মেলে তাকালো। তারপর উষাকে অন্যদিকে মুখ করে রাখতে দেখে হাই তুলে বলল, আরে ওদিকে তাকিয়ে আছিস কেন? আপনার লজ্জা করে না এভাবে খালি গায়ে ঘুমোতে? উৎকর্ষ মুচকি হেসে বলল, না, করে না। খেতে আসুন। বলেই উষা অন্যদিকে মুখ রেখেই দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। ওর অবস্থা দেখে উৎকর্ষ রহস্যময় হাসি হেসে অস্ফুট স্বরে বলল, লজ্জাপতি প্রেয়সী। তারপর ফ্রেশ হয়ে উৎকর্ষ নিচে চলে গেল ডিনার করার জন্য। উৎসাহ ল্যাপটপে কাজ করছে। যিনি বিছানা ছেড়ে গুটিসুটি মেরে বিছানার এক কোণায় বসে আছে। ওর ভীষণ অস্বস্তি লাগছে উৎসাহের সাথে এক বিছানায় ঘুমোতে হবে এটা ভেবে। উৎসাহ ল্যাপটপ থেকে চোখ সরিয়ে জিনির দিকে ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হয়তো ওর মনের কথাগুলো পড়ে ফেললো। শীতল কণ্ঠে বলল, তুমি নিশ্চিন্তে বিছানায় ঘুমিয়ে পড়ো জিনাত, আমি সোফায় ঘুমিয়ে পড়বো। উৎসাহের কথায় যিনি চমকে উঠল, বিড়বিড় করে বলল, উনি কিভাবে বুঝলেন আমি এটা নিয়েই চিন্তা করতেছি? ওকে অবাক হতে দেখে উৎসাহ স্বাভাবিক কণ্ঠে বলল, অবাক হওয়ার কিছুই নেই, ভুলে যেও না আমি সিআইডি অফিসার। এতটুক বোঝা আমার জন্য কোনো বড় ব্যাপার না। আজ অনেক জার্নি করেছো, নিশ্চয় অনেক ক্লান্ত, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। যিনি কিছুক্ষণ ইতস্ত করে বিছানার এক সাইডে পা গুটিয়ে শুয়ে পড়ল। কিছু সময় পর উৎসাহ কাজ শেষ করে রুমের লাইট অফ করে দিয়ে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ল। যিনি এখনও পুরোপুরি ঘুমোয়নি। উৎসাহকে ঘুমোতে দেখে যিনিও এবার ঘুমের রাজ্যে হারিয়ে গেল। মাঝ রাতে কারো গোঙানির আওয়াজ শুনে উৎসাহের ঘুম ভেঙে গেল। কান খাড়া করে চোখ খুলে উৎসাহ পরিস্থিতি বোঝার চেষ্টা করল। বিছানায় চোখ যেতেই ডিম লাইটের মৃদু আলোয় দেখল যিনি ঘুমন্ত অবস্থায় ছটফট করছে। উৎসাহ দ্রুত উঠে লাইট চালিয়ে দিয়ে যিনির গালে হালকা থাপ্পড় দিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, কি হয়েছে জিনাত, আমার কথা শুনতে পাচ্ছ? চোখ খোলো। কয়েক মুহূর্ত পর যিনি চোখ মেলে তাকালো। পুরো শরীর ঘেমে ভিজে গেছে ওর। ঘুমের ঘোরে একটা ছেলেকে নিজের সামনে দেখে যিনি মৃদু আর্তনাদ করে দূরে সরে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আমাকে ছুবেন না, দূরে যান, আমাকে আর আমার ভাইকে ছেড়ে দিন। জিনাত, আমি উৎসাহ, তোমাকে আমি বিয়ে করেছি, তুমি এখন আমার রুমে আছো।
যিনি হাত দিয়ে চোখ ডলে উৎসাহকে ভালো করে দেখল, তারপর অপ্রত্যাশিতভাবে উৎসাহের বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে লাগলো। এমন ঘটনায় প্রচণ্ড অবাক হলেও উৎসাহ নিজেকে সামলে নিয়ে জিনির মাথায় হাত রেখে শীতল গলায় বলল, রিল্যাক্স, কিছু হয়নি। ওটা একটা দুঃস্বপ্ন ছিল। আমি থাকতে তোমাকে কেউ কিছু করতে পারবে না। জিনি এখনও শক্ত করে উৎসাহকে জড়িয়ে ধরে আছে। হঠাৎ হুঁশ ফিরতেই জিনি উৎসাহকে ছেড়ে দিয়ে দূরে গিয়ে মাথা নিচু করে বলল, দুঃখিত। দুঃখিত বলার কিছু নেই, ঘুমিয়ে পড়ো। বলেই উৎসাহ লাইট অফ করে সোফায় গিয়ে চোখের উপর হাত রেখে ঘুমিয়ে পড়ল। জিনি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে নিজেও ঘুমিয়ে পড়ল। সকাল সকাল উঠে নামাজ আদায় শেষে জিনি কিচেনের দিকে পা বাড়ালো। উৎসাহ মসজিদ থেকে এসে ল্যাপটপ নিয়ে বসেছে। নতুন একটা কেস নিয়ে তদন্ত করছে সে। কিচেনে উর্মিলা আর মিতা কোমরের শাড়ি গুজে রান্না করছে। জেনিকে দেখতে মিতা ইয়াসমিন বললেন, আরে মা, তুমি এখানে এসেছো কেন? একা একা ভালো লাগছিল না, তাই আপনাদের কাছেই চলে এলাম। উর্মিলা রহমান মৃদু এসে বললেন, উষার কাছে যাও, এখানে আসতে হবে না মা। আমি আপনাদের সাহায্য করতে এসেছি, একটু কাজ করে দিই। জিনির কথা বলার ভঙ্গি দেখে দুজা মুচকি হাসল। উর্মিলা হেসে হেসে বললেন, ঠিক আছে, সবজিগুলো কেটে দাও। জিনি সুন্দর একটা হাসি দিয়ে সবজি কাটা শুরু করলো। তা দেখে দুই যা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসল। রান্না বান্না শেষে ডাইনিং টেবিলে খাবার সাজাতেও জিনি ওনাদের সাহায্য করলো। উষা হাই তুলতে তুলতে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলো। ওকে দেখতে উর্মিলা ব্যঙ্গ করে বললেন, এই যে এসে গেছেন মহারানী, নামাজের প্রতি কোনো আগ্রহই নেই, শুধু ঘুম আর ঘুম, কোনো কাজই তো পারো না ঠিকঠাক ভাবে। তোমাকে নিয়ে বড়ই চিন্তায় আছি। উষা মুখ থতমত করে বলল, মা, আমি নামাজ পড়ে আবারও ঘুমিয়েছিলাম। নামাজ পড়েছো ঠিক আছে, কিন্তু আবার কেন ঘুমিয়েছিলে? পড়াশোনা নেই তোমার? মিতা ইয়াসমিন পাশ থেকে বললেন, ভাবি, উষা মামনি তো নিয়মিত পড়াশোনা করে, আজ কলেজ বন্ধ, তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছে। উষার চুপসে যাওয়া মুখটা হাসিতে ভরে গেল। উর্মিলা রহমান গম্ভীর কণ্ঠে বললেন, কলেজ বন্ধ তাহলে কাজ তো শিখতে পারো না কি? কোনো কিছুই তো পারো না। ছোট মানুষ, পরে শিখে নেবে, বিয়ে তো আর এখনই দিচ্ছি না। উষা খুশিতে গদগদ হয়ে মিতার গলা জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, আমার শাশুড়ি কত ভালো। উৎকর্ষ ড্রয়িং রুমে শার্টের হাতা ফোল্ড করতে করতে আস্তে আস্তে গম্ভীর গলায় বলল, ওকে আর মাথায় তুলো না মা। ওর পরীক্ষার রেজাল্টের দিকে তাকালে আমার নিজেরই লজ্জা লাগে। বাড়িতে একটা টিচার রেখে পড়াতে হবে, নয়তো পরিবারের মান সম্মান সব কিছু শেষ করে ফেলবে। উৎকর্ষের পেছন পেছন উৎসাহ এসে বলল, ঠিক বলেছিস। ভাবছি জিনাকেও উষার কলেজে ভর্তি করে দেব, তারপর দুজনকে টিচার ঠিক করে দিয়ে বাসাতে পড়ানোর ব্যবস্থা করব। এতক্ষণ জিনি উষাকে রাগ দেখে খেতে ঠোঁট চেপে হাসছিল। উৎসাহের কথা কানে যেতেই ওর মুখটা চুপসে গেল। হতাশ কণ্ঠে মনে মনে বলল, আবার পড়াশোনা করতে হবে? জিনি আর উষা একে অপরের দিকে অসহায়ভাবে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। হাই স্কুলে একসাথে পড়লেও কলেজে ওরা আলাদা হয়ে গিয়েছিল, কিন্তু যোগাযোগ ছিল। ছোট থেকে ওরা পড়াশোনায় ফাঁকিবাজ, কোনো মতে টেনে টুনে পাশ করে এত দূর এসেছে। উর্মিলা রহমান মুচকি হেসে বললেন, যাক বাঁচলাম, এখন অন্তত পড়াশোনা একটু সিরিয়াস হবে। খাওয়া দাওয়া শেষে সবার থেকে বিদায় নিয়ে উৎসাহ সদর দরজার কাছে যেতেই উৎকর্ষ পেছন থেকে বলল, ভাই, আজকে আমি তোর সাথে যাব, আমার গাড়িটা গ্যারেজে আছে। আচ্ছা চল। জিপ ছুটে চলেছে। ঠান্ডা ঠান্ডা বাতাসে সে উৎকর্ষ আর উৎসাহের চুল উড়িয়ে দিচ্ছে। কিছু সময় নীরবতার পর উৎকর্ষ বলল, ভাই, একটা প্রশ্ন ছিল। কাল উষা আমাদেরকে সব কিছু বলেছে, জিনির সাথে কি হয়েছিল আর তুই ঠিক কি কারণে জিনিকে বিয়ে করেছিলি। উৎসাহ শীতল গলায় বলল, সেজন্যই মা আর ছোট মা সব রাগ শেষ হয়ে গেছে। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে তাহলে তোর সেই অপরিচিতার কি হবে যাকে প্রথম দেখাতে প্রেমে পড়েছিলি? প্রশ্নটা শুনতেই উৎসাহের সেই দিনের কথা মনে পড়ে গেল। কোনো একটা কেসের তদন্ত করার জন্য ও একটা কলেজের সামনে গিয়েছিল। তখনই একটা মেয়ে হঠাৎ ওর সাথে এসে ধাক্কা খেয়েছিল।
হিজাব পরিহিত একটা মেয়ে নিজের কলেজ ড্রেস ঝাড়তে ঝাড়তে ওর দিকে না তাকিয়ে দুঃখিত বলে ওই যে হারিয়ে গেল। উৎসাহ অনেক খুঁজেও আর ওর দেখা পায়নি। স্মৃতির পাতা থেকে বেরিয়ে উৎসাহ শান্ত চোখে উৎকর্ষের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, এটাই সেই মেয়ে। উৎকর্ষ চকিতে ওর দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, সত্যি? উৎসাহ ব্রেক কষে জিভ থামিয়ে বলল। জিপ থেকে নাম। উৎকর্ষ ভ্রুকুচকে বলল, নামবো কেন? কি দোষ করেছি যে মাঝ রাস্তায় নামিয়ে দিচ্ছিস? উৎসাহ গম্ভীর গলায় বলল। গাধা অফিস চলে এসছে। অফিসের দিকে তাকিয়ে উৎকর্ষ মাথা চুলকে একটা বোকা হাসি দিয়ে বলল। ওহো, খেয়াল করিনি। বলেই উৎকর্ষ জিপ থেকে নামলো। অফিসের দিকে পা বাড়াতেই উৎসাহ স্বাভাবিক কণ্ঠে বলল। ভাই শোন। উৎকর্ষ পিছু ঘুরে জিজ্ঞাসু দৃষ্টিতে বলল, কি? জেনাতকে আজ ভাবি বলে ডাকবে, নাম ধরে ডাকবি না, খবরদার। উৎকর্ষ বাঁকা হেসে টিটকারি দিয়ে বলল। জেলাস? উৎসাহ টিটকারিতে পাত্তা না দিয়ে জিভ ছুটিয়ে চলে গেল। বুড়োর সামনে এসে জিভ থামিয়ে উৎসাহ লম্বা লম্বা পা ফেলে নিজের রুমের দিকে চলে গেল। গিয়ে বিভিন্ন পেপারস ঘাটাঘাটি করতে লাগলো। এমন সময় রিফাত দরজায় নক করে বলল, এসপি স্যার, ডিসিপি স্যার এসেছেন। পাঠিয়ে দাও। মধ্য বয়সের আধা পাকা চুলের একজন হাস্যোজ্জ্বল মানুষ উৎসাহের কেবিনে ঢুকতে উৎসাহ ওনাকে উষ্ণ অভ্যর্থনা দিয়ে বসতে বলল। লোকটি বসে কিছুক্ষণ উৎসাহের দিকে তাকিয়ে থেকে মুচকি হেসে বলল, তুমি আমাদের ডিপার্টমেন্টে জয়েন করার পর থেকেই অনেক বড় মাপের আসামিদের পাকড়াও করেছ, যেটা প্রশংসাযোগ্য। ধন্যবাদ স্যার। সমাজ থেকে এসব কেটে শেষ করাই আমার দায়িত্ব। গুড, ভেরি গুড। কিন্তু এতে করে তুমি নিজের শত্রু বাড়িয়ে নিচ্ছ উৎসাহ। উৎসাহ শীতল গলায় বলল, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না স্যার। নিজেকে শত্রুদের থেকে মুক্ত করার জন্য অসহায় মানুষের বিপদের মুখে ঠেলে দেওয়ার মানসিকতা আমার নেই। তুমি অনেক সাহসী, কিন্তু ওরা অনেক ভয়ঙ্কর। সাবধানে থেকো। তোমার মতো একজন সুযোগ্য অফিসার আমরা হারাতে চাই না। জি স্যার, আপনি চিন্তা করবেন না। আবার বলছি উৎসাহ, এসব বড় বড় আসামিদের ধরা বন্ধ করে দাও, নয়তো তোমাকে পরবর্তীতে দারুণ পস্তাতে হবে। উৎসাহ মৃদু হেসে বলল। ডোন্ট ওয়ারি স্যার, আই ক্যান সেভ মাই সেলফ। ডিসিপি নুরুল আমিনের মুখটা গম্ভীর হয়ে গেল। মুখে জোরপূর্বক হাসি এনে বলল, সতর্ক করার দায়িত্ব আমি পালন করেছি, বাকিটা তোমার হাতে। বলেই ডিসিপি গম্ভীর মুখে উৎসাহের কেবিনে থেকে চলে গেল। শান্ত চোখে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উৎসাহ পুনরায় নিজের কাজ করতে লাগলো। সবাই ডাইনিং টেবিলে বসে ডিনার করছে। উমায়েদ আর উসাইদ ফারুকি বারবার আর চোখে উৎসাহ আর জিনির দিকে তাকাচ্ছে। গতকাল রাতে ওনারা সব শুনেছেন উর্মিলা আর মিতার থেকে। কিছুক্ষণ পর উমায়েদ ফারুকি গলা খাকারি দিয়ে উৎসাহকে বললেন, বিয়ে যখন করেই ফেলেছো, তাহলে তোমার শ্বশুর শাশুড়িকে কাল আমাদের বাড়িতে দাওয়াত দাও। ওনাদের সাথে পরিচিত হতে হবে তো নাকি? মা বাবা আসবে শুনে জিনির চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। উৎসাহ শীতল গলায় বলল, আমি সেটাই ভাবছিলাম বাবা। ঠিক আছে, ফোন করে ওনাদের ডেকে পাঠাবো। তারপর পিনপত্তন নীরবতা ছেয়ে গেল। শুধু প্লেট নাড়া টুংটাং শব্দ হচ্ছে। খাওয়া দাওয়া শেষে সবাই যে যার রুমে চলে গেল। জিনি দাঁত ব্রাশ করে বিছানায় এসে বসলো। উৎসাহ কিছুক্ষণ ল্যাপটপ ঘাটাঘাটি করে ঘাড়ে হাত দিয়ে মালিশ করতে করতে জিনির দিকে তাকালো। যতবারই ওর দিকে তাকায় ততবারই মুগ্ধ হয়ে যায়ও। হঠাৎ জিনি ওর দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে গেল। দুজনেই বেশ বিব্রত হয়ে চোখ সরিয়ে নিল। কিছুক্ষণ ইতস্থ করে জিনি মৃদুস্বরে বলল, শুনছেন? উৎসাহ শান্ত চোখে ওর দিকে তাকিয়ে বলল, জি বলো। আপনার ফোনটা একটু দেবেন, আব্বা আম্মুর সাথে কথা বলতাম। সামান্য হেসে উৎসাহ জিনির হাতে ফোন দিয়ে দিল। বেলকনিতে গিয়ে কিছুক্ষণ কথা বলে জিনি উৎসাহের দিকে ফোন বাড়িয়ে দিল। ফোনটা নিতে নিতে উৎসাহ বলল, কাল ওনারা কখন আসবেন? বিকেলের দিকেই আসবে বললো। ও। জিনি গিয়ে ঘুমিয়ে পড়ল। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উৎসাহ পুনরায় ল্যাপটপে কাজ করতে লাগলো। কাজ করতে করতে 12টা বেজে গেল। উৎসাহ আর মোড়া ভেঙে ল্যাপটপ বন্ধ করলো। হঠাৎ বিছানায় চোখ পড়তেই দেখলো জিনি বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। ধীর পায়ে গিয়ে হাঁটু মুড়ে জিনির সামনে বসে বিছানায় হাতের উপর থুতনি ঠেকিয়ে অপলকভাবে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকলো উৎসাহ। বেলকনি থেকে দমকা হাওয়া এসে জিনির চুলগুলো উড়িয়ে দিয়ে গেল।
ফলশ্রুতিতে চুল দিয়ে জিনির মুখমণ্ডল ঢেকে গেল। উৎসাহ ও সন্তর্পণে সেই চুলগুলো কানের নিচে গুজে দিয়ে বলল, আমার অপরিচিতা, তোমার সাথে দ্বিতীয়বার ওভাবে দেখা হবে সেটা আমি কল্পনাও ভাবতে পারিনি। তোমাকে ওই অবস্থায় দেখে আমি থমকে গিয়েছিলাম। অজানা ভয় আমার হৃদয় কেঁপে উঠেছিল। রাজীব যতবারই তোমাকে মেরেছে ততবারই আমার রাগে শির অবশ্যেরা দাও দাও করে চলত। কিন্তু আফসোস, আমি কিচ্ছুটি করতে পারতাম না। আমি তৎক্ষণাৎ রিয়্যাক্ট করলে আমার মিশন ব্যর্থ হয়ে যেত, আর আমি তোমাকে কিংবা ওই মেয়েগুলোকে বাঁচাতে পারতাম না। জিনি সামান্য নড়তেই উৎসাহ চুপ হয়ে গেল। ও এখনও ঘুমের রাজ্যেই আছে বুঝতে পেরে পুনরায় বলা শুরু করলো, তোমাকে যখন ওই শোরটা ছুঁয়েছিল তখন আমার ভিতর আগ্নেয়গিরির লাভা জ্বলে উঠেছিল। যদি মিশনের চিন্তা না থাকতো তাহলে ওকে মারতে মারতে এমন অবস্থা করতাম যে ওর জন্মদাত্রীর মাও ওকে চেনার ক্ষমতা হারিয়ে ফেলত। দুর্ভাগ্যজনকভাবে সেটা আমি করতে পারিনি, কেবিকে হাতছাড়া করার ভয়। মাফ করে দিও অপরিচিতা, তবে তুমি টেনশন করো না। যে হাত দিয়ে ওই রাজীব তোমাকে ছুঁয়েছিল সে হাত আমি থেতলে দিয়েছি। যতদিন বেঁচে আছে ওই হাত দুটো আর কোনো কাজে লাগবে না। যে তোমার সাথে খারাপ কিছু করার কথা ভাববে তাকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব। তুমি আমার অবিচ্ছেদ্য অংশ। তোমার কষ্ট মানে সেটা আমার কষ্ট। উৎসাহ জিনির গালে হাত রেখে মুচকি হেসে বলল, একটা কথা বলি, রাগ করো না কেমন? ওই মহিলাগুলোর প্রতি না আমি অনেক কৃতজ্ঞ। কেননা ওনারা যদি তোমাকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা না বলতো তাহলে হয়তো আজ তুমি আমার বউ হতে না। ভাবছি ওনাদের একদিন দাওয়াত দিয়ে খাওয়াবো। বলেই উৎসাহ হেসে ফেলল। তারপর মুখটা গম্ভীর করে বলল, তোমার চোখের পানি আমার কাছে বিষাক্ত কাঠের ন্যায়। তোমাকে কাঁদতে দেখলে আমার পাগল পাগল লাগে। তাই আজ থেকে আমার ভালোর জন্য হলেও তোমাকে হাসি খুশি থাকতে হবে। বুঝতে পেরেছো অপরিচিতা? জিনি ওপাশ ফিরে ঘুমালো। উৎসাহ ভ্রু কুচকে বিছানার অন্য পাশে গিয়ে বসে গম্ভীর গলায় বলল, সারাদিন এত এত পরিশ্রম শেষে তোমাকে একটু দেখতে চাইলাম, আর তুমি কি মুখ ফিরে নিলে? ভারী অন্যায় করেছ। কয়েক মিনিট পর জিনি আবারও পাশ ফিরল। উৎসাহ উঠে অন্য পাশে চলে গেল। কয়েক মিনিট পর পর জিনি বারবার পাশ ফিরছে আর উৎসাহ বিছানার এপাশ থেকে ওপাশে ছোটাছুটি করছে। শেষে ক্লান্ত হয়ে উৎসাহ কোমরে দুহাত গুজে লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, স্বামীকে এভাবে হয়রান করতে তোমার লজ্জা করে না? পাপ হবে জিনাত, এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও। এমন সময় হঠাৎ বেলকনিতে কিছু একটা পড়ার শব্দ হলো। উৎসাহ স্বচকিতে আশেপাশে সন্ধানী দৃষ্টি বুলিয়ে মেপে মেপে পা ফেলে বেলকনিতে চলে গেল। দেখলো একটা ছোট সাইজের পাথর সাদা কাগজ দিয়ে মুড়িয়ে কেউ ঢিল ছুঁড়েছে। উৎসাহ পাথর থেকে কাগজটা সরাতেই দেখলো ওখানে কিছু লেখা আছে, কিন্তু চাঁদের আলোয় স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। রুমে এসে দেখলো লাল কালি দিয়ে কেউ বড় বড় করে লিখেছে, এসিপি উৎসাহ এনায়েত ফারুকী, আমার কাজে বড্ড নাক গলিয়ে ফেলেছিস। শেষবারের মতো সতর্ক করছি, যদি আবারও আমার কাজে বিঘ্ন ঘটাতে আসিস তাহলে তোকে মেরে ফেলতে আমার এক মুহূর্ত দেরি হবে না। শুনলাম নতুন বিয়ে করেছিস, বউ নাকি অনেক সুন্দরী। এখন বউকে নিয়েই থাক, আমার পেছনে লাগতে আসিস না, নয়তো তোকে তো মারবই, তোর সাথে তোর বউকে আমার সারা জীবনের জন্য আমার রক্ষিতা বানিয়ে আমার বিছানা সঙ্গী করে ফেলবো। রাগে উৎসাহের চল শক্ত হয়ে গেল। ওর হাতের শক্ত মুঠোয় কাগজটা দুমড়ে মুচড়ে গেল। বহু কষ্টে রাগ কন্ট্রোল করে উৎসাহ দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে বলল, আজ থেকে তুই আমার গুরুত্বপূর্ণ টার্গেট। তোকে ধ্বংস না করে আমি থামবো না। আমার বিবেচনার বিষয়ে কথাটা বলে দারুণভাবে ভুল করে ফেলেছিস। তোকে নিঃস্ব করে জেলে ভাত না খাওয়ানো পর্যন্ত আমি হাল ছাড়ব না। এটা উৎসাহ ইনায়েত ফারুকের চ্যালেঞ্জ তোর প্রতি। তারপর বেলকনিতে গিয়ে উৎসাহ পর্যবেক্ষণী চোখে আশেপাশে তাকালো, কিন্তু কাক পক্ষীও দেখা যাচ্ছে না। কিছুক্ষণ নজর রেখে উৎসাহ রুমে এসে লাইট অফ করে ঘুমিয়ে পড়ল। লনে বসে জিনি উমার চুল বেঁধে দিচ্ছে। উষা চা বিস্কুট নিয়ে জিনির পাশে এসে বসলো। তারপর নিজে খাওয়ার পাশাপাশি জিনিকেও খাইয়ে দিতে লাগলো। চুল বাঁধা শেষ হতেই উমা জিনির সম্মুখে বসে উষাকে উদ্দেশ্য করে বলল, আপু, ভাবিকে আমি খাওয়াবো, তুমি সরো। উষা ভ্রুকুচকে বলল, আমাকে তো কোনোদিন খাওয়াতে চাসনি। তুমি কি আমার ভাবি? উষা মনে মনে বলল, ওরে পাগলি, আমিও তোর ভাবি হই রে, শুধু তোর ওই টমেটোটার মতো ভাইটাকে বিয়ে করা বাকি।
ওমা হাসি মুখে জিনিকে নিজ হাতে চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে খাইয়ে দিতে লাগলো। উৎকর্ষ সাদা রঙের টি শার্টের সাথে কালো রঙের ট্রাউজার পরে কফি খেতে খেতে উষার পাশে এসে বসে পড়ল। উষা হা হয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছে, বিড়বিড় করে বলল, ঘুম থেকে ওঠার পর আপনাকে এত কিউট লাগে কেন টমেটো সস? উৎকর্ষ আর চোখে উষার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে সবার অগোচরে নিঃশব্দ হাসল। তারপর জিনির দিকে তাকিয়ে বলল, জি। বলতে ধরতেই কালকে উৎসাহের ভাবি বলে ডাকতে বলার কথাটা মনে পড়ে গেল। হতাশার শ্বাস ফেলে উৎকর্ষ মনে মনে বলল, এই ছোট মেয়েটাকে এখন আমাকে ভাবি বলে ডাকতে হবে? জিনি ভ্রুকুচকে বলল, ভাইয়া কিছু বললেন? উৎকর্ষ গলা খাকারি দিয়ে বলল, এই যে পিচ্ছি ভাবি, ভাই তোমার সার্টিফিকেটগুলো তোমার বাকে ফোন করে আনতে বলেছে। উষার কলেজে ভর্তি করানোর সময় দরকার পড়বে। উষা কপাল কুঁচকে বলল, পিচ্ছি ভাবি? তাছাড়া কি বলবো, তোর বয়সী মেয়েকে ভাবি বলতে বিবেকে বাঁধে, তবুও ভাইয়ের কথা ভেবে ডাকতে হচ্ছে। ভাবি ডাকটা শুনলেই জিনির বুক ধুকপুক করা শুরু করে। অন্যরকম একটা ফিলিংস হয় যা সম্পর্কে জিনি অনভিজ্ঞ। উষা ব্যঙ্গ করে বলল, শেষমেশ তো আমার মতো বয়সী মেয়েকেই বিয়ে করবেন, এখন তো ঢং করার কি দরকার? উৎকর্ষ স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যাঁ, এত পিচ্ছি বউ ঘরে তোলার কোনো ইচ্ছে আমার নেই। আমার থেকে 2 থেকে 3 বছরের ছোট মেয়েকে আমি বিয়ে করব। বলেই উৎকর্ষ ট্রাউজারের পকেটে হাত রেখে বাড়ির ভিতরে চলে গেল। ওমাও ভাইয়ের পেছন পেছন চলে গেল, কারণ একটু পরেই ওকে টিউশন পড়াতে আসবে। উষা ক্ষুব্ধ চাহনিতে উৎকর্ষের যাওয়ার দিকে তাকিয়ে আছে। সব কিছু বুঝতে পেরে জিনি ঠোঁট চেপে হাসল, তারপর মুখটা স্বাভাবিক করে বলল, এইটাই তোর সেই হ্যান্ডসাম ভাইটা না, যাকে নিয়ে রাত দিন স্বপ্ন দেখতে থাকিস? উষা অগ্নিদৃষ্টিতে জিনির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তোকে কতবার বলেছি ওনাকে আমার ভাই বলবি না, উনি আমার কাজিন ওরফে জামাই হন, বুঝলি? জিনি অন্যদিকে তাকিয়ে হাসি আটকানোর বৃথা চেষ্টা করলো। উষা বিরক্ত হয়ে ওর পিঠে চাপড় মেরে বলল, একদম হাসবি না জিনি। অনেক কষ্টে হাসি আটকিয়ে জিনি বলল, ভাইয়া কি বলে গেল শুনলি না? উনি ওনার থেকে 2-3 বছরের ছোট মেয়েকে বিয়ে করবেন। তুই তো ওনার থেকে 10 বছরের ছোট হবি। তো তুইও তো আমার ভাইয়ার থেকে 10 বছরের ছোট, দরকার পড়লে ইমোশনাল ব্ল্যাকমেল করে ওনাকে আমি বিয়ে করব। জিনি চোখ সরু করে উষার দিকে তাকিয়ে বলল, দিন দিন গুন্ডা হয়ে যাচ্ছিস তুই। এত সুদর্শন কাজিনদের জন্য গুন্ডা হওয়া খারাপ কিছু না। দেখিস তোর থেকেও কোনো বড় গুন্ডা এসে তোর টমেটো সসকে তুলে নিয়ে যাবে। জিনি। উষাকে রেগে যেতে দেখে জিনি লনের মধ্যে ছুট লাগালো। উষা ওর পেছন পেছন ছুটতে লাগলো। অনেকক্ষণ ছোটাছুটি করার পর দুজনেই ক্লান্ত হয়ে ধপ করে চেয়ারে বসে পড়ল। তারপর হাঁপাতে হাঁপাতে একে অপরের দিকে তাকিয়ে হাসতে লাগলো। বাড়ির ভেতর থেকে 2 জোড়া চোখ ওদের দিকে তাকিয়ে মুচকি হাসলো। সবাই ড্রয়িং রুমে বসে বারবার সদর দরজার দিকে তাকাচ্ছে। জেনির বাবা মা কিছুক্ষণের মধ্যেই আসার কথা। উৎসাহ বিউরোর কাজ রিফাতকে বুঝিয়ে দিয়ে আজ তাড়াতাড়ি বাসায় এসেছে। ওমায়ে তার উসাইদ ফারুকি উৎকর্ষকে অফিসে রেখে নিজেরা নতুন আত্মীয়দের আহ্বান জানানোর জন্য বাড়িতে এসেছে। কয়েক মিনিটের মাথায় কলিং বেল বেজে উঠল। উৎসাহ দরজা খুলে দিয়ে সামনে দাঁড়ানো শ্বশুর শাশুড়িকে হাসি মুখে সালাম জানিয়ে জীবনকে কোলে তুলে নিল। বাবা মাকে দেখতেই যিনি দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। জিহান মুক্তাদির মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, জিয়াদ মামুনি আমরা এসেছি তো, আর কেঁদো না। যিনি বাবাকে ছেড়ে দিয়ে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। রাহেলা ওয়াসিম মেয়ের কপালে চুমু খেয়ে বললেন, কেমন আছিস সোনামণি? যিনি উত্তর না দিয়ে ফোপাতে লাগলো। উমায়েদ ফারুকি আর উর্মিলা রহমান এসে ওনাদের সাথে কুশল বিনিময় করে ভেতরে নিয়ে গেলেন। উৎসাহের কোল থেকে চিনিকে কাঁদতে দেখে জীবন বলল, আপু তোমাকে কি দিতুম ভাইয়া মারতে? ওর কথা শুনে সবাই হেসে ফেলল। যিনি চোখ মুছে মৃদু হেসে বলল, না বাবু, আমাকে কেউ মারেনি। তাহলে কাঁদো কেন? যিনি উৎসাহের সম্মুখে গিয়ে খুব কাছাকাছি দাঁড়িয়ে জীবনকে নিজের কোলে নেওয়ার সময় ওর শরীরের সাথে স্পর্শ লাগলো। জীবনকে কোলে নিয়ে ওর গালে চুমু খেয়ে যিনি বলল, তোমাকে অনেক দিন পর দেখলাম তো, তাই কান্না আটকাতে পারিনি বাবু। জীবন ছোট ছোট দাঁত বের করে খিকখিক করে হেসে উঠল। ওদিকে যিনিকে নিজের এত কাছে আসতে দেখে উৎসাহের হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। বুকে হাত চেপে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে উৎসাহ বিড়বিড় করে বলল, কন্ট্রোল উৎসাহ কন্ট্রোল। সেদিন তো জড়িয়ে ধরে আমার রাতের ঘুম হারাম করে দিয়েছিল।
আজ আবার আমাকে প্ররোচিত করার চেষ্টা করছে। জিনির মা বাবার সাথে বড়রা নানা রকম গল্পগুজব করতে লাগলো। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করলো। খুব দ্রুতই সবার সাথে মিশে গেলেন জিহান আর রাহেলা। উৎসাহের পরিবারের এমন উষ্ণ ব্যবহার দেখে জিহান মুক্তাদির স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তার মেয়ে এখানে ভালোই থাকবে। উনি উৎসাহকে চিনতে কোনো ভুল করেননি। সন্ধ্যা হয়ে যেতেই জিহান মুক্তাদির চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। সবাই থাকার জন্য অনুরোধ করলেও জিহান আর রাহেলা সন্তর্পণে সেটা মানা করে দিল। জীবন বাবার কাঁধে মাথা দিয়ে ঘুমোচ্ছে। বাবা মাকে চলে যেতে দেখে জিনির চোখ ছলছল করে উঠল। জিহান আর রাহেলা মেয়েকে আদর করে বিদায় জানিয়ে চলে গেল। সদর দরজায় দাঁড়িয়ে সামনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে জিনি কাঁদতে লাগলো। ওর পাশে এসে উৎসাহ নিজের রুমাল ওর দিকে বাড়িয়ে দিল। ক্রন্দনরত চোখ দুটো তুলে জিনি উৎসাহের পানে তাকালো। অমন পানিতে টইটুম্বর মায়াভরা চোখ দুটো দেখে উৎসাহের মনটা মুগ্ধতায় ছেয়ে গেল। উৎসাহকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে জিনি বিব্রত হয়ে চোখ সরিয়ে নিল। উৎসাহ এখনও ওর দিকে রুমালটা বাড়িয়ে রেখেছে। জিনি সেদিকে এক পলক তাকিয়ে ধীর হাতে সেটা নিয়ে চোখ মুছল। উৎসাহ শীতল গলায় বলল, চোখের পানির সাথে নাকের পানিও মুছতে পারো, সমস্যা নেই। জিনি চোখ বড় বড় করে উৎসাহের দিকে তাকালো। ওকে ওভাবে তাকাতে দেখে উৎসাহ ভ্রু নাচিয়ে বলল, কি হলো ওভাবে তাকিয়ে আছো কেন চিনাত? সত্যি বলছি, নাকের পানি মুছলে কিছু মনে করবো না। জিনি কিছু একটা ভেবে উৎসাহের রুমালে খুব জোরে নাক ঝেড়ে একদম নোংরা করে ফেললো। তারপর দাঁত কেলিয়ে রুমালটা উৎসাহের হাতে দিয়ে বলল, ধন্যবাদ, এই নিন আপনার রুমাল। বলেই জিনি হাসতে হাসতে চলে গেল। উৎসাহ শান্ত চোখে ওর যাওয়ার দিকে তাকালো। তারপর হাতের কোকড়ানো রুমালটার দিকে তাকিয়ে নিঃশব্দ হাসলো। মাঝরাতে অদ্ভুত কিছু শব্দ শুনে উষার ঘুম ভেঙে গেল। চোখ খুলে আশেপাশে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো ও। আবারও ওর কানে অদ্ভুত শব্দগুলো ভেসে আসতে লাগলো। উষা বিছানা থেকে নেমে সুইচ অন করতে দেখলো বিদ্যুৎ নেই। তাই পুনরায় গিয়ে বিছানায় শুয়ে পড়ল। কয়েক মিনিট পর আবারও সে অদ্ভুত শব্দগুলো ভেসে আসতে লাগলো। এবার কৌতূহল দমন করতে না পেরে উষা ফোনের ফ্ল্যাশ লাইট অন করে নিজের রুম থেকে বের হলো। উৎকর্ষের রুমের দিক থেকে কারো পদশব্দের আওয়াজ শুনতে পেয়ে উষা সেদিকে ধীরে ধীরে যেতে লাগলো, কিন্তু কাউকেই দেখা যাচ্ছে না ওখানে। উৎকর্ষের রুমের দরজা হালকা ধাক্কা দিয়ে দেখলো সেটা বন্ধ, আর কান পেতে ভেতর থেকে সারা শব্দ শুনতে পেল না। তার মানে উৎকর্ষ ঘুমিয়ে আছে। উষা ফোনের ফ্ল্যাশ লাইটের আলোয় দেখলো একটা ছায়া সিঁড়ি বেয়ে নিচে নামছে। ভয়ে ঢোক গিলে উষা অস্ফুট স্বরে বলল, কে ওখানে? প্রশ্নটা করার সাথে এই ছায়াটা উধাও হয়ে গেল। উষা এদিক ওদিকে আলো ফেলে দেখলো কেউ নেই। নিজের রুমের দিকে ঘুরে দাঁড়াতেই লন থেকে কারোর হাসি শব্দ ভেসে আসলো। হাসিটা শুনতেই উষার গায়ে কাঁটা দিয়ে উঠল। অনিচ্ছা সত্ত্বেও মোহগ্রস্ত হয়ে এক পা করে দুরু বুকে উষা সিঁড়ি বেয়ে নামলো। লনে যাওয়ার দরজাটার সামনে গিয়ে পা থেমে গেল ওর। বুকে অনেক সাহস সঞ্চার করে কাঁপা কাঁপা হাতে দরজার নব ঘুরালো। দরজাটা কেমন হরর মুভির মতো ক্যাচক্যাচ করে শব্দ করে উঠল। সেই শব্দ শুনে উষা মৃদু চিৎকার করে কেঁপে উঠল। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে কম্পিত কণ্ঠে বলল, তুই দরজা, তোর কাজ হচ্ছে নব ঘোরানোর সাথে সাথে দ্রুত গতিতে খুলে যাওয়া। তা না করে রানু মণ্ডলের গলার মতো আ করে স্লো মোশনে কে খুলতে বলেছে? স্টুপিড একটা। তোর এই গানের ট্যালেন্টের জন্য আমার এক্ষুনি হার্ট অ্যাটাক হয়ে যেত। হঠাৎ সামনে দিয়ে একটা ছায়া সরে যেতে উষা দরজার সাথে বকবকানি বন্ধ করে চোখ বড় বড় করে সামনের দিকে তাকালো। ভয়ে ওর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ফোনের আলো আশেপাশে ফেলে উষা কাঁপা কাঁপা গলায় বলল, খবরদার আমাকে ভয় দেখাবি না ভূত। আমার মতো ছোট্ট বাচ্চাকে ভয় দেখিয়ে ভূত সমাজে নিজের মান সম্মান ধুলো মিশে দিস না ভাইটু। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। হ্যাঁ। হঠাৎ ভয়ঙ্কর বিশ্রীভাবে কেউ হাসতে লাগলো। সেই রক্ত হিম করা হাসি শুনে উষা টানটান হয়ে দাঁড়ালো। ও চিৎকার করতে যাচ্ছে, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। কিছু সময় পর হাসি থেমে গেল। জোরে জোরে শ্বাস নিতে নিতে উষা কম্পিত হাতে আশেপাশে ফ্ল্যাশ লাইটের আলো ফেলে দেখতে লাগলো। হঠাৎ ওর কাঁধে কারো ঠান্ডা হাতের স্পর্শ পেতেই বিকট আওয়াজে ভূত বলে চিৎকার করে উষা কারো চুল টেনে ধরে তাকে এলোপাথারি মারতে লাগলো। উৎকর্ষ ব্যথায় আর্তনাদ করে বলল, আহ লাগছে ছাড় উষা, আমি কোনো ভূত টুত না, আমি উৎকর্ষ।
উষা চুল ছেড়ে দিয়ে নিচ থেকে ফোন উঠিয়ে উৎকর্ষের মুখে লাইট মারল। লাইটের তীব্রতায় চোখ ধাঁধিয়ে যাওয়ায় উৎকর্ষ হাত দিয়ে চোখ ঢেকে রাগত স্বরে বলল, উষা, মোবাইলের আলোটাকে সরাবার মুখের সামনে থেকে। উষা অন্যদিকে লাইট সরিয়ে ভ্রু কুঁচকে বলল, আপনি এত রাতে এখানে কি করছেন? এই প্রশ্ন তো আমার করার কথা। কিছু অদ্ভুত আওয়াজ শুনে আমি নিচে এসেছিলাম। বিশ্বাস করুন, আমি একটা ছায়াও দেখেছি আর একটা ভয়ঙ্কর হাসিও শুনেছি। উৎকর্ষ গম্ভীর মুখে কাটকাট গলায় বলল, ভাইয়ের মতো গোয়েন্দা হওয়ার খুব শখ জেগেছে, তাই না? রাত বেরাতে চোরের মতো বাড়িতে ঘুরে বেড়াচ্ছিস। তোকে দেখলে তো ভূতেরা দ্বিতীয় দফায় মরে যাবে রে। উষা জোর দিয়ে বলল, সত্যি বলছি, কিছু একটা ছিল এখানে। আমি নিজ চোখে দেখেছি আর হাসিও শুনেছি। খুবই বিদঘুটে হাসি ছিল। নিজের হাসি হয়তো নিজেই শুনে ফেলেছিস। তোর হাসির চেয়ে ভয়ঙ্কর হাসি কারোর হতেই পারে না। উষা কটমট দৃষ্টিতে উৎকর্ষের দিকে তাকিয়ে কিছু বলতে ধরতেই ড্রয়িং রুমের লাইট জ্বলে উঠল। সবাই উষার চেঁচামেচি শুনে নিচে চলে এসেছে। উৎসাহ বোনের সামনে গিয়ে ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে উষা, এত রাতে চিৎকার করছিস কেন? ভাইয়া, আমি কাউকে দেখেছি। একটা ছায়া আমার সামনে দিয়ে দৌড়ে লনের দিকে গিয়েছিল। তারপর আমি লনে যেতেই কারো রক্তহীন করে হাসি শুনেছিলাম। এসব কানে যেতেই জেনি ভয়ে উষার হাত চেপে ধরল। সেদিকে এক নজর তাকে উৎসাহ শীতল গলায় বলল, কোনো ভূতচুত নেই, সব তোর মনের ভুল। অন্ধকারে নিজের ছায়া দেখে হয়তো ভয় পেয়েছিলে, আর ঘুম পর্যাপ্ত না হওয়ায় ভুলভাল শুনেছিস। উৎকর্ষ ব্যস্ত হয়ে বলল। বলেই উৎকর্ষ নিজের চুল আর গালে হাত বোলাতে লাগলো। উষা মাথা চুলকে 32 পাটি দাঁত বের করে উৎকর্ষের দিকে তাকালো। মুখটা গম্ভীর করে ক্ষুব্ধ চাহনিতে উৎকর্ষ ওর দিকে তাকাতেই উষা অপরাধী মুখ করে মাথাটা নিচু করলো। উৎসাহ বলল, সবাই নিজ নিজ রুমে চলে গেল, ওরা 4 জন বাদে। উষা আবারও বলে উঠল। উৎসাহ অত্যন্ত শীতল গলায় বলল। উষা আর কিছু না বলে যেতে লাগলো। ওর পেছন পেছন উৎকর্ষ যেতে লাগলো। উৎকর্ষের দিকে তাকিয়ে উষা বলল, আমার রুমের সামনে গিয়ে কথা বলছিলিস, সেটা শুনে আমার ঘুমটা ভেঙে গিয়েছে। তারপর তোকে খুঁজতে খুঁজতে নিচে চলে গিয়েছিলাম। বলে উৎকর্ষ গলা মালিশ করতে করতে নিজের রুমে চলে গেল। উৎসাহ সন্ধানী দৃষ্টিতে জানালা দিয়ে লনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। যিনি উৎসাহের পাশে দাঁড়িয়ে আছে। লন থেকে চোখ সরিয়ে যিনির দিকে তাকিয়ে উৎসাহ বলল, চলো ঘুমাতে চাই। বলে উৎসাহ লাইট অফ করে দিল। তারপর সিঁড়ির দিকে পা বাড়ালো। যিনি হন্তদন্ত হয়ে ওর একটা আঙ্গুল ধরে বলল, আমাকে একা রেখে কোথায় যাচ্ছেন? যিনির স্পর্শ পেতেই উৎসাহ থমকে গেল। তারপর নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে বলল, তোমাকে ছেড়ে কোথাও যাব না আমি। কথাটার মধ্যে কিছু একটা ছিল। যিনি মন্ত্রমুগ্ধের ন্যায় অপলকভাবে উৎসাহের দিকে তাকিয়ে থাকলো। দোতলায় আসতেই কেউ ওর হাতে হাত রাখতেই যিনি ভয়ে চিৎকার করে উঠল। ওর চিৎকার শুনে উষাও চিৎকার দিয়ে উঠল। উৎসাহ শীতল গলায় বলল, তুই এখনো ঘুমোতে যাস নে? একা একা ভয় লাগছিল। আর যিনি আমার সাথে ঘুমাক ভাইয়া, প্লিজ। উৎসাহ কিছু বলার আগেই যিনি বলে উঠল, অবশ্যই থাকবো, আমার খুব ভয় লাগতেছে। উষা তৃপ্তির হাসি এসে জিনিকে নিয়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। শান্ত চোখে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উৎসাহ নিজের রুমে চলে গেল। সবাই লাইট অফ করে ঘুমিয়ে পড়লে আবারও লনের ওখানে একটা ছায়া দৃশ্যমান হয়ে উঠল। তারপর দোতলার দিকে তাকিয়ে বিশ্রীভাবে হাসতে লাগলো। জিনি আর উষা মাথা নিচু করে একটা 24-25 বছরের সুদর্শন যুবকের সামনে বসে আছে। ওমায়েদ ফারুকি ওদের জন্য এই ছেলেটাকে সিলেক্ট করেছে টিউশন পড়ানোর জন্য। জিনি আর উষা অনিচ্ছা সত্ত্বেও মনোযোগ সহকারে সোহানের কথা শুনতেছে। কিছুক্ষণ পড়ানোর পর সোহান বলল, বাহ, তোমরা তো খুব দ্রুতই সব কিছু বুঝে ফেললে। মানুষ বলে সুন্দরীরা নাকি পড়াশোনায় কম পারে, কিন্তু তোমরা সেই কথাকে ভুল প্রমাণ করে দিলে। সোহানের কথা বলার অঙ্গভঙ্গি দেখে জিনি আর উষা অস্বস্তিতে পড়ে গেল। তাও ওর কথার প্রতি উত্তরে মৃদু হাসল। আরও কিছুক্ষণ পড়ানোর পর সোহান চলে গেল। ও চলে যেতে উষা চোখ সরু করে জিনির দিকে তাকিয়ে বলল, এই ছেলে আমাদের দুজনকে লাইন মেরে গেল নাকি জুলিয়েট? জিনি ভ্রুকুচকে বলল, কি জানি, হতেও পারে। উষা আফসোসের সুরে বলল, কিন্তু কোনো লাভ নেই, আমরা দুজনেই বুক।
যিনি শান্ত চোখে উষার দিকে তাকালো কিন্তু কিছু বলল না। বইপত্র গুছিয়ে দুজনে নিচে চলে গেল। উর্মিলা আর মিতা ড্রয়িং রুমে বসে নকশি কাঁথা সেলাই করছে। যিনি আগ্রহ ভরে সেটা দেখতে লাগলো। উর্মিলা রহমান এক নজর ওর দিকে তাকিয়ে বলল, শিখতে চাও? যিনি উচ্ছ্বাসিত হয়ে মাথা উপর নিচ করলো। তা দেখে দু চা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। তখনই সদর দরজা দিয়ে উৎকর্ষ লম্বা লম্বা পা ফেলে উষার পাশে গা এলিয়ে বসে পড়ল। ওর মুখের দিকে তাকাতেই উষা চমকে উঠল। উৎকর্ষের ফর্সা গালের বেশ কিছু জায়গায় আঁচড়ের দাগ। সেটা দেখে উষার প্রচণ্ড মায়া হলো। কাল ওভাবে না জেনে নখ দিয়ে আঁচড় কাটা ঠিক হয়নি। উৎকর্ষ ওর চুপসে যাওয়া মুখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, দেখছিস না ক্লান্ত হয়ে গেছি, যা এক কাপ কফি বানিয়ে আন। উষা আরও কয়েক মুহূর্ত উৎকর্ষের মুখের দিকে করুণভাবে তাকিয়ে থেকে কিচেনে চলে গেল। কয়েক মিনিট পর কফি আর মলম নিয়ে উৎকর্ষের পাশে গিয়ে বসলো। উর্মিলা আর মিতা ইয়াসমিন যিনিকে খুব মনোযোগ সহকারে নকশি কাঁথা বানানো শেখাচ্ছে, তাই উৎকর্ষের দিকে এখনও খেয়াল করেনি। উষা উৎকর্ষের হাতে কফি দিয়ে মলম বের করে ওর গালে দিয়ে দিতে লাগলো। এমন কাণ্ডে উৎকর্ষ হতভম্ব হয়ে গেল। আঁচড়ে মলম লাগাতেই উৎকর্ষ মৃদু আর্তনাদ করে উঠল। তা দেখে উষা ব্যস্ত কণ্ঠে বলল, ব্যথা করছে? উষার দিকে অপলকভাবে তাকিয়ে থেকে উৎকর্ষ ছোট করে উত্তর দিল। উষা এবার মলম দেওয়ার পাশাপাশি ফু দিতে লাগলো যাতে জ্বালা না করে। উৎকর্ষ মুগ্ধ নয়নে পলক্ষীনভাবে ওর দিকে তাকিয়ে থাকলো। উষা মলম লাগানো শেষে ওর দিকে তাকাতে উৎকর্ষ চোখ সরিয়ে মুখটা গম্ভীর করে কাটকাট গলায় বলল, কালকে নিজে আঁচড় কাটলি আর আজকে আদিক্ষেতা করে মলম লাগিয়ে দিচ্ছিস, যত সব ঢং। বলে উৎকর্ষ গটগট পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। এতক্ষণে উর্মিলা রহমানের ওর দিকে নজর এলো। ব্যস্ত হয়ে বলল, উৎকর্ষ বাবা এখানে এসেছো? উৎকর্ষ মাথা ঘুরিয়ে বলল, একটু আগে আসলাম বড়বা। দ্রুত ফ্রেশ হয়ে নিচে আসো, আমি খাবার গরম করে আনছি। আচ্ছা বলে উৎকর্ষ চলে গেল। উষা হতভম্ব হয়ে বিড়বিড় করে বলল, আঁচড় কাটার পরেও তো এতটা রাগ দেখাননি যতটা মলম লাগানোর পর দেখালেন। আজব তো, হঠাৎ কি হলো ওনার? খাবার টেবিলে উৎকর্ষ গম্ভীর মুখে বসেছিল। একবারের জন্য উষার দিকে তাকায়নি। তারপর নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। উষার প্রচণ্ড খারাপ লাগছে উৎকর্ষের এমন ব্যবহারে। বারবার ওর রুমের দিকে তাকাচ্ছে। শেষে অধৈর্য হয়ে উষা উৎকর্ষের রুমের সামনে গিয়ে দরজায় টোকা মেরে বলল, শুনছেন, আমি দুঃখিত কালকের কর্মকাণ্ডের জন্য, আর কখনো করব না। উৎকর্ষ অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলল, এখান থেকে যা, আমাকে ডিস্টার্ব করবি না। প্লিজ শেষবারের মতো মাফ করে দিন। উষা এক কথা বারবার বলতে ভালো লাগছে না, আবার চলে যায় এখান থেকে। আমি যে... উষার কথা সম্পূর্ণ হওয়ার আগেই উৎকর্ষ গর্জন করে বলল, দূরে গিয়ে মর, তবু আমার সামনে এখন আসিস না। উষার চোখ ছলছল করে উঠল। দ্রুত চোখের পানি মুছে নিয়ে জিনির কাছে চলে গেল। কিছু সময় নীরব থাকার পর উষা বলল, কোথায় গিয়ে মরলে ব্যথা কম লাগবে জুলিয়েট? জিনি আশ্চর্যজনিত হয়ে সচকিতে উষার দিকে তাকিয়ে বলল, কি? ইদানিং কানে কম শুনছিস নাকি? জিনি ভ্রুকুচকে বলল, মস্তিষ্ক কি উৎকর্ষ ভাইয়ার রুমের বাইরে ফেলে এসেছিস? কি সব আবল তাবল কথাবার্তা বলছিস? হ্যাঁ, তোর ওই ভাইয়াই বলেছে দূরে গিয়ে মরতে, তাই তোর পরামর্শ চাচ্ছিলাম কত দূরে গেলে ভালো হয়। জেনির কেন জানি হঠাৎ খুব হাসি পেল, কিন্তু উষা রেগে যাবে ভেবে হাসলো না। গলা খাকারি দিয়ে বলল, মরার খুব শখ তোর, তাই না? উৎসাহ ভাইয়াকে বলে তোকে রিমান্ডে নেওয়ার ব্যবস্থা করতেছি, দাঁড়া। উষা ক্ষুব্ধ চাহনিতে জিনির দিকে তাকালো। তা দেখে জিনি মাথা চুলকে বলল, উনি আমার ভাইয়ের মতো, ছোট থেকেই ভাইয়া বলে ডেকেছি। যদিও কোনোদিন সামনাসামনি দেখিনি, তবু ভাইয়া বলা অভ্যাস হয়ে গেছে। উষা বিরক্তিতে চকারান্ত শব্দ করে বলল, বেশ তো, ভাইয়া বলেই ডাক। তা বলছি, তোর ভাইয়ার জন্য একটা পাত্রী দেখতে হবে না? যিনি হতভম্ব হয়ে গেল। অস্ফুট স্বরে বলল, পাত্রী দেখব মানে? তুই তো বললি উৎসাহ ভাইয়া তোর ভাইয়ের মতো, তা ভাইয়ের জন্য একটা সুন্দরী ভাবি আনবি না? রাগ করিস না রোমিও, আমার সময় লাগবে ওনাকে মেনে নিতে। উষা গম্ভীর মুখে জিনির দিকে তাকিয়ে বলল, ওকে, 1 মাস সময় দিলাম তোকে, নয়তো আর একটা বিয়ে দিয়ে দেবো ভাইয়ার। আচ্ছা, 1 মাসের মধ্যেই ভাই ডাকা বন্ধ করে দেব।
গাধা, সেটার কথা বলিনি, ভালোবাসার কথা বলেছি। জেনি চোখ বড় বড় করে উষার দিকে তাকিয়ে আমতা আমতা করতে লাগলো। তখনই উৎসাহ সদর দরজা দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো। ভাইকে আসতে দেখেই উষা জেনিকে গুঁতো মেরে ফিসফিস করে বলল, যা ভাইয়ার জন্য 1 কাপ কফি বানিয়ে আন। বুড়ো থেকে এসেই ভাইয়া কফি খেতে পছন্দ করে। জেনি উৎসাহের ক্লান্তি মাখা মুখটার দিকে এক পলক তাকিয়ে কফি বানাতে চলে গেল। উৎসাহ চোখের উপর হাত রেখে সোফায় আধশোয়া হয়ে বলল, ছোট মা, 1 কাপ কফি দাও তো। জেনি ওর সম্মুখে দাঁড়িয়ে মিহি কণ্ঠে বলল, এই নিন। জেনির কণ্ঠস্বর কানে যেতেই উৎসাহ চোখ থেকে হাত সরিয়ে ওর দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে কফি নিয়ে নিল। ও কফি নিতেই জেনি উষার পাশে গিয়ে বসে ওর কানে কানে বলল, এবার খুশি? প্রতিদিন যদি এই দায়িত্ব পালন করিস তবেই আমি খুশি। জেনি বিছানা গুছিয়ে আধশোয়া হয়ে ফেসবুকিং করতে লাগলো। ওর ফ্রেন্ড লিস্টে হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ নেই, তাই ভিডিও অপশনে গিয়ে ভিডিও দেখতে লাগলো। মাঝে মাঝে মুচকি মুচকি হাসতে লাগলো। উৎসাহ আর চোখে ওকে হাসতে দেখে ভ্রু কুঞ্চিত করলো। জেনির হাসির বেগ ক্রমান্বয়ে বাড়তে লাগলো আর উৎসাহের কপালের ভাঁজের সংখ্যাও বাড়তে লাগলো। শেষে নিজেকে আটকাতে না পেরে উৎসাহ শীতল গলায় বলল,